কোথায় যাও? হ্যাঁ, যাচ্ছ কোথায়? গড় করে উপরে চলে যাচ্ছ। বাসায় যাচ্ছি। তোমার বাসা কি করে এইটা হয়? এটা আমার মেয়ের জামাইয়ের বাসা। তোমার বাসা হইলো এই তোমার জামাইয়ের বাসা। কি বলতেছেন মাওইমা? এটা তো আমার বাবার বাড়ি। আইসি আমার তো আর কয়দিন পরে ডেলিভারি, তাই ভাবলাম যে বাপের বাড়িতে গিয়ে ডেলিভারি করি। সে আমি বুঝতে পারছি তুমি কি মতলবে এইখানে আসছো। আমার সাফ সাফ কথা মেয়া, যে রাস্তায় আইছো এই রাস্তায় কেটে দাও, কারণ আমারও মেয়ের বাচ্চা হইব। আর আমার জামাইয়ের পক্ষে সম্ভব না তোমার নিয়ে হাসপাতালে যাওয়া আর আসা, আমার জামাইয়ের পক্ষে সম্ভব না। অতএব যে রাস্তায় আইছো সেই রাস্তায় যাওগা। কি কইতেছেন মাওইমা? আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? এটা আমার বাপের বাড়ি। কি হয়েছে মা? এখানে কিছু হয় নাই। তোমার লগে কি ব্যবহার করব? তোমার আমি চুমা দিব? হ্যাঁ, তুমি কে? তোমার আমি চুমা দিয়ে আদর করে উপরে নিয়ে যাব? শোনো মেয়ে, আমার সাফ সাফ কথা, এই বাড়িতে তোমার জায়গা হইব না, হইব না। এখন তুই উপরে চল। কি ব্যাপার? তোমরা এই সময় এই বাড়িতে কি জন্য আসছো? কোনো দরকার তোমাদের? ভাবি, আমার তো মাস পড়ছে, এই মাসে আমার বাবু হইব। তো প্রত্যেকটা মেয়ের তো ইচ্ছা থাকে বাপের বাড়িতে যাই ডেলিভারি হইব, তাই চলে আইছে। খুব ভালো কাজ করছে, উদ্ধার করছো আমাদেরকে। সেই সব মেয়েদের ইচ্ছা থাকে তাদের প্রথম বাচ্চা বাপের বাড়িতে হবে, যাদের বাপ মা বাইচা থাকে। তোমার গোষ্ঠীর মধ্যে কে বাইচা আছে যে তুমি একটা ঢ্যাং ঢ্যাঙায় জামাই নিয়ে নাচতে নাচতে এই বাড়িতে ডেলিভারির জন্য আইসা পড়ছো? তোমারে দেখার লোকই তো নাই, আবার বাচ্চা হইব ওই তেনা খেতা দোয়া তোমার টানা আসরা তোমার কোনিয়া আইসা করবো? শোনো, ভালোই ভালোই আসছো, ভালোই ভালোই আসছো জামাই নিয়ে, আবার সোজা ভালো ভালো চলে যাও। তোমার লাগে তেরা বেড়া করে কথা বলতে পারবো না, কারণ আমারও মাস পড়ছে, আর হয়তো 15-20 দিন পরে আমারও ডেলিভারি হইব। আমারে নিয়ে আমার মার জীবন বাঁচে না, আবার এসে ঝামেলা ঘাড়ে বইছে। এসে টাকা পয়সা খরচ আছে না? তোর জামাই টাকা পয়সা আছে? সেটাই তো, দুনিয়া ডেলিভারিতে দুনিয়া টাকা পয়সা খরচ, এত খরচ আমার জামাই কোথা থেকে চালাইবো? ভাবি, আমরা কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাইনি। আমার বউ তার মনে ইচ্ছা হয়েছে তার বাপের বাড়িতে তার সন্তান হইব, এই জন্য নিয়ে আসছি। আমরা কিন্তু ফকিন্নি না। তুমি ফকিন্নি না বড় লোক ভাই, সেটা আমার দেখার দরকার নাই। যার ওই কথা শুনে যে গাছে কাঁঠাল গোফে তেল খাওয়ার লগে কোনো নাম নাই, 14 গোষ্ঠীতে ত্রিকুলে কেউ নাই দেখার বাইডা ছাড়া। আর আমার জামাই আমারে দেখার জন্যই যথেষ্ট, আর কাউরে দেখতে পারবে না। হেরে তো শখ হয় কই কইরা? কেমনে হয় এই শখ? এত বেশি শখ ভালো না ভাই। ভাবি, তুমি যাও। চুপ করো। অনেকক্ষণ ধরে তোমাকে দুজনের কথা আমি দাঁড়াই দাঁড়াই শুনতেছি আর মুখ বুঝে সহ্য করতেছি। তাই বলে এই না তো সব সময় সহ্য করব? এই বাড়িটা আমার বাবার, এই বাড়িতে আমার বাচ্চা হইব। তুমি কথা কর কেডা? আমার যত্ন আমার ভাই করব। হ্যাঁ, বাচ্চা তোমার কেমনে হয় সেটা আমরাও দেখালো। মা আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। চলো চলো, ঠিক আছে, তুমি তোর ভাইয়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি চললাম। চলো। এই এই জায়গায় কোনো অপেক্ষা করার দরকার নাই। না করছিলাম আসতে, শখ মিটছে, চলো বাড়িতে চলো। দাঁড়াও, আমি বাড়িতে যাবো না। ভাইজান আজকে আসুক, এর যদি বিহিত না করতে আজকের একটা হ্যাস্ত আমি এনে কইরা তারপর এনতে সরবো, এটা আমি বললাম। শোন, কোনোভাবেই বাড়িতে জায়গা দেওয়া যাবে না, কারণ তুই প্রেগনেন্ট, ওইও তাই। বাচ্চা দুইটা হইব, খরচ দিব কি? আমি তো সেটাই বলি মা, এটারও তো আমি দুই চোখে দেখতে পারি না। কোনো রকম একটা পোলার কাছে ধরে বাইন্দা বিয়ে দিয়ে দিছি, এতদিন বাড়িতে উঠতে দেনে। এখন যে এত বারা পেট লয়ে আইবো সেটা কি আমি জানতাম? জানলে আমি মেন গেটে তালা মাইরা রাখতাম। ও এখানে কেন ইহা উঠছে বুঝাস নাই? ও তো জানে তোর বাচ্চা হইব, কারণ ওর ইচ্ছা তোর বাচ্চাটা নষ্ট হয়ে যাক, ওর বাচ্চাটা পৃথিবী থেকে আসুক, তাহলে মামায় ওর বাচ্চারে ভালোবাসবে, আর তোর এই বিশাল সম্পত্তির মালিক সবই ছেলে হইব। এই কাজ তো মা হইতে দেয়া যাবে না, এটারে যেমনি হোক এ বাড়ি থেকে বাইর করতে হবে মা। এটা আমি দুই চোখে দেখতে পাবো না, আমার বিশ্বের বড়ির মতো লাগে। আমার বাচ্চা হইব, আল্লাহ না করুক, আমার বাচ্চার যদি সিজার টিজার লাগে, বড় হাসপাতালে নিতে গেলে লাখ লাখ কারি টাকা লাগবো, এটা নাই আমার স্বামী দিব। আল্লাহ না করুক, এটারও যদি সিজারের প্রয়োজন হয় তাহলে হাসপাতালে নিয়ে এত কারি টাকা কে দিবে? আমার স্বামীরে তো আমি দিতে দেবো না। এই জন্যই তো এখানে হয়ে উঠছে, সব বাইরের গাড়ে ফালাইব। শোন, এই শরীরে তুই বেশি টেনশন করবি না, আমি আছি না? আমি কি জন্য আছি? আমি আমার মেয়ের স্বার্থ সবার আগে দেখব। কি করবো না? তোর জামাই আসুক, জামাইয়ের সাথে আলাপ করব, ওর জামাইয়ের সাথে আলাপ করব, কইরা এইটা একটা সলিউশনে আইসা হ্যাগো পাঠিয়ে দিব। তবে
জামাইরে কমু 10-20 হাজার টাকা দিয়ে দাও। হ্যাঁ, এই সময় তো অনেক সমস্যা থাকে মেয়েদের, পাপের থেকেও পাইছে জামগা দিয়া দিব। হ্যার বাচ্চা হ্যার শ্বশুর বাড়িতে হইব। এক কাজ করো মা, তুমি ভিতরে যাও, আমি এখানে দাঁড়াই, কারণ তোমার জামাই আসলে আমি বইলে এখান থেকে পাঠাইয়েই ওর বোনের বাড়ি থেকে বাইর করবো। যদি একবার ঘর পর্যন্ত চলে যায় মা, এই মেয়ে যে ঠাডা এটার কিন্তু বাইর করা যাবে না। কোনোভাবে ওরে ওর ভাইয়ের সাথে কথা বলা দেওয়া যাবে না। ছলে বলে কলে কৌশলে ওরে এই বাড়ির থেকে বাই করতে হবে। সেই জন্য তুই এইখানে দাঁড়িয়ে থাক, জামাই আসার সাথে সাথে জামাইয়ের সঙ্গে উত্তেজিত হবি না। মুলায়েম সুরে রোমান্টিক মোডে জামাইয়ের সঙ্গে কথা বলে বিদায় করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে আসুক, আসলে এখান থেকেই ওর বোনরে বিদায় করার ব্যবস্থা করবো। না করছিলাম বারবার, বাপের বাড়িতে আইতে হইব না। আমার কি আল্লাহর রহমতে কোনো টাকা পয়সা কোনো কিছু কম আছে? আমার বাড়িতে কি তোমার চিকিৎসা করায়া সিজারটা করানো যাইতো না? তুমি তোমার বাপের বাড়িতে চলে আসছো। এখন ওই যে মা ওই মা আর ভাই বউ অপমান করছে, এখন বসে বসে কান্দো। কি হয়েছে মাহফুজ, শেফা, তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার বোনের উপরে চিল্লাচিল্লি করতেছো কেন? কেন চিল্লাচিল্লি করতেছে এটা আমি বলতে পারবো না, আপনার বোনরে জিজ্ঞাসা করেন। কি রে বোন, মাহফুজ তোর উপরে চিল্লাচিল্লি করতেছে, তুই বসে বসে কাঁদতেছিস, ঘটনা কি? কি হয়েছে? ভাইজান, আমি কি এই বাড়ির বোঝা, নাকি আমি এই বাড়ি থেকে চলে গেছি দেখে এই বাড়ির উপর আমার কোনো অধিকার নাই? আরে বুঝলাম না, তুই কেন আমার বোঝা হইতে যাবি? এই বাড়ি যারা আমার, এই বাড়ি তোরও। কি হয়েছে সেটা তো খুইলা কবি। কি আর হইব, বিয়ে এমন একটা মায়েরে করছো যেই মায়া এই বাড়িতে ঢোকার সাথে সাথে এই বাড়ির নিজের বাড়ি মনে করে বসে রয়েছে, আর আমারে এই বাড়ি থেকে দূরে সরাই দিছে। আমি এই বাড়িতে আইছি, আমার সামনে কয়েকদিন পরে ডেলিভারি, আমার বাচ্চা হইব। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার বাচ্চা তার বাপের বাড়িতে হইব। আমি কত আশা রিয়া, স্বপ্ন রিয়া আমার বাপের বাড়িতে আইছিলাম, ভাবছিলাম বাবা নাই মা নাই, কিন্তু বাবা মার সমতুল্যটা ভাইজান আছে, আমার খেয়াল রাখবো, আমার ভাবি আমার খেয়াল রাখবো। কিন্তু না, বাড়িতে ঢোকার সাথে সাথে মাও আমার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছে। আমি কেন এই বাড়িতে আইছি, কেন এই বাড়িতে আমার বাচ্চা ডেলিভারি করাইতে হইব, আমার কি স্বামীর বাড়ি নেই, আমার কি স্বামীর টাকা নাই, এইসব কথা কইছে। মাও এই বাড়িতে তোমার ঘাড়ের উপরে বসে বসে খায়, তাও তার নিজের সংসার ফালায় থুইয়া, আর আমি এই বাড়ির মাই হয়ে এই বাড়ির উপর আমার কোনো অধিকার নাই। শুনেন ভাইজান, একটা কথা কই, বাসার চেয়ে কঞ্চি বড় হলে কিন্তু সমস্যা। আমার কাছে তো মনে হয় আপনি বিয়ে কইরা আনেন নাই, আপনি বিয়ে বইছেন। বিয়ে যদি আপনি না বইতেন তাইলে আপনার বউয়ের সাথে শাশুড়ি কিভাবে ফ্রিতে এই বাড়িতে থাকে? আর আল্লাহর রহমতে কি আমার কোনো কিছু কম আছে? টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই আমার আপনার চেয়ে বেশি আছে। শেফার মনের ইচ্ছা, ওর শখ যে ওর প্রথম বাচ্চাটা এই বাড়িতে হইব, এই জন্য আমি আসছি এইখানে। সে তো আমাকেও কোনো সম্মান করলো না, অপমান করলো। এটা কি তার ঠিক হয়েছে? আপনি আপনার বউ আর শাশুড়িরে জিজ্ঞাসা করেন, আমরা চলে যাইতেছি। দাঁড়াও ভাই, তুমি মাথা ঠান্ডা করো, কোথাও যাইতে হইব না। এই বাড়ি জামাই তুমি, তোমার সম্মান নিয়ে তুমি এই বাড়িতে থাকবা। বোন রে, কান্না করিস না। আমি সারাদিন থাকি ব্যবসা বাণিজ্য কাজ বাজ নিয়ে ব্যস্ত। তুই আমার বাড়িতে আইসিস, এই বাড়িতেই তোর বাচ্চা ডেলিভারি হইব। আমি তোর ভাই যতদিন বাইসে আছি, তোর চোখের পানি আমি দেখতে চাই না। ভাই তুমি মন খারাপ করো না, ওরে নিয়ে ঘরে যাও, আমি যাইতাছি। আমার শাশুড়ির কত বড় সাহস, আমার বোন রে কিনা কথা শোনাই, হ্যাঁ? আর আমার বউ, ও তো গর্ভবতী, ওর তো মায়া থাকা উচিত যে আমার বাড়িতে আমার একটা ছোট বোন আসছে যার কিনা ডেলিভারি হইব, আর তা না মহারানীর মতো শুরু করছে। আমার বোন রে মারাইছে চাকরানি, আজকে ওরা একদিনকে আমার একদিন। তোমরা কান্নাকাটি করো না, ঘরে যাও, আমি দেখতেছি, আমি দেখতেছি। উনি উনি দেখো, এবার ওই দুই মহিলার এমন সাহিত্য করব যে আজ জীবনে আমার দিকে মুখ তুলে কথা কইব না। ইস, এত খুশি হওয়ার কিছু নাই। আপনার ভাই সব সময় নিচে বাঘ থাকে, কিন্তু উপরে গিয়ে বিড়াল হয়ে যায়। সহ্য লাগে মানুষের বাড়ি ফিরার কোনো। এতক্ষণ তোমার বাড়ি ফিরার সময় হইল? ওই আচ্ছা, ভালো কথা, তুমি বাইরে এরকম পাইচারি করতেছো কেন? মাথার উপর যদি 10 মণ চালের বস্তা থাকে তাইলে কি আর শান্তিতে বসে থাকা যায়? নিচে তোমার বোন আর বোন জামাই এসেছে, তোমার বোনের কি আক্কল জ্ঞান বলতে কিছু নাই? দেখো, আমার ছোট বোন আমার বাড়িতে আসছে, তারপর তার জামাইটা নিয়ে আইছে, আর ও তো প্রেগনেন্ট। এই জন্যই তো কইছি আক্কল জ্ঞান বলতে কিছু নাই। ওর কপালের গোড়ায় চোখ নাই যে আমি গর্ভবতী, এই বাড়িতে আমি গর্ভবতী।
ও আবার 9 মাসে গর্ভবতী হয়ে বই রয়েছে কোন আক্কেলে? এক বাড়িতে 2 ডেলিভারি হইতে কোনোদিন দেখছো? আর ওর যে এখানে ডেলিভারি হইব ওরে টানা হেঁচড়া কে করবো? ওর বাচ্চা কাচ্চারা কে দেখবো, কে কোলে নিব বলো তো? এই ঝামেলা কে পোহাইবো? আইছে, আমি তো হুট করে তারে বাইর করে দিতে পারি না। হুট করেই বের করে দিতে হইব। শোনো, আমার মা ছিল, আমার মা আমার ভালোর জন্য এ বাড়িতে আসছে, কারণ তোমার গোষ্ঠীর মধ্যে কেউ তো নাই যে আমার একটু সেবা যত্ন করব। বাধ্য হয়ে আমি আমার মারে আনছি, আমার মা আমার সেবা যত্ন করব। তো তোমার গোষ্ঠীর যদি কেউ থাকে তাহলে তোমার বোন রে তার শ্বশুর বাড়িতে গিয়ে সেবা যত্ন করতে বললো। এই বাড়িতে তোমার বোনের ঠাই হইব না, কারণ এক বাড়িতে 2 ডেলিভারি আমি হইতে দিব না। মুন্নি, তুমি বেশি চিল্লায় কথা কেউ না, হাজার হইলেও সে আমার বোন। এই বোন হয়েছে তো কি হয়েছে? বোন হয়েছে তো কি হয়েছে? সংসারটা আমার, সংসারের ভালো মন্দটা আমারই দেখতে হয়। শোনো, নর্মাল ডেলিভারি হলে ঠিক আছে, আল্লাহ না করুক যদি সিজারে করতে হয় একটা ভিআইপি হাসপাতালে নিলে তুমি বুঝতে পারতেছো কত টাকা, লাখ লাখ টাকা খরচ আসে। আমার খরচ না হয় তুমি চালাইবা, তোমার বোনের খরচ কে চালাইবো? তোমার বোনের জামার মরদ আছে ভিআইপি হাসপাতালে লাখ লাখ টাকা দিয়ে বাচ্চা জন্ম দেওয়ার? আর তুমি এত টাকা দিবা সেটা তো আমি মাইনে নেবো না। তোমার এত টাকা কোথেকা? শোনো, ভালোই ভালোই কইতেছি, তোমার বোনকে গিয়ে বের করো। আমি জোরে কথা বলতে পারি না, আমার পেটে চাপ পড়ে। যাও তোমার বোনকে বের করো। শোনো, আমি কই কি আইছে কয়টা দিন থাক। একদিনও না, একদিন তো দূরের কথা, আমার সংসারে এই অবস্থায় তোমার বোনের এক সিন্দা খাবারও জুটবো না। ওর আগে বাচ্চা পোলাপান শ্বশুর বাড়িতে হোক, বাচ্চা পোলাপান যখন হাঁটা শিখবো তোমারে মামা আর আমারে মামি কয়ে ডাকতে পারবো, তখন আসলে না হয় আমি চিন্তা ভাবনা করে দেখবো একবেলা খাওয়ানো যায় কিনা। তুমি বের করে যাও, এক্ষণে বের করে। আর নয়তো আমি আর আমার মা যদি নিচে নামতে হয় তাহলে বুঝো অবস্থা কি হবে। যাও তোমার বোনরে যাই বলো এই বাড়ি থেকে চলে যেতে। কিভাবে পাঠাবে সেটা আমি জানি না, কিন্তু তারে আমি এই বাড়িতে দেখতে চাই না। যেটা করলা না মোটো ভালো করলা না। আমার ভালো মন্দটা আমাকেই বুঝতে দাও। তুমি এখন যাও, তোমার বোন আর বোন জামাইকে বের করে দিয়ে তারপর তুমি উপরে আসবা। যাও। আমারে ভালো মন্দ শিখাইতে আইছে, আমার ভালো মন্দটা যেমন আমি বুঝি না, এই জোর যেমন আমি আমার ঘরে রাখবো। মাথা খারাপ। ও মা, দেখি আপনার ভাই কি সমাধানটা নিয়ে আসে, কি মহাভারতটা শুদ্ধ করে আপনার ভাই। দেখা যাইবে এখন নামতেছে। শেফা বোন, ওই এক কাজ কর, তুই তোর স্বামীর বাড়িতেই চলে যা। তোর ভাবিরে সব কিছু কইলাম, বুঝাইলাম, তোর ভাবি আমার সাথে চিল্লাচিল্লি শুরু করছে। এখন দেখ, তুই যদি আমার সামনে থাইকা এরমভাবে কান্নাকাটি করিস, তোর অপমান হয়, আমার খারাপ লাগবো না। তাই চিন্তা করলাম তুই তোর শ্বশুর বাড়িতে যা। মাহফুজ ভাই, তুমি আমার বোনরে নিয়ে যাও, ওর ডেলিভারি করার সময় যদি খরচা লাগে আমারে ফোন দিও, আমি সব টাকা পয়সা পাঠায় দিব মনে। বাহ 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 বাহ, আপনি যে এখান থেকে বইলা গেলেন আপনি উপরে যাই একটা সমাধান করবেন। আমার স্বামী কিন্তু একদম মিথ্যা কথা বলে নাই। আপনি এখান থেকে বাঘের মতো গেছেন, কিন্তু বোর গর্জনে আপনি বিলাই হইয়া ফিরে আসছেন। ভাইজান, আমি আপনার রক্তের সম্পর্ক, আমি আপনার বোন। এই বাড়িতে যেমন আপনার অধিকার আছে, আমারও কিন্তু অধিকার আছে। আরে আমি তো বলতেছি না যে তোর অধিকার নাই, কিন্তু এখন কি করবো কর, তুইও গর্ভবতী, তোর ভাবিও গর্ভবতী, এখন সেবা যত্ন করার জন্য তো একজন মানুষ দরকার। আমার শাশুড়ি, তোর তো আর নিজের মা না, সে তো তোর জীবনও সেবা যত্ন করবো না, তার মায়েরই সেবা যত্ন করব। আমাদের বাড়িতে আর কোনো মায়া মানুষ নাই, আমি সারাদিন থাকি কামের মধ্যে। মাহফুজ পুরুষ মানুষ, ও তো কাম কাজ করে খায়, তোর সেবা যত্নের একজন লোক লাগবো না? তাই কই কি মাহফুজের বাড়িতে যে থাক, তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুই সেবা যত্ন পাইবি, এই জন্য কইলাম, তাছাড়া কিছু না। ভাইজান শোনেন, আমি আপনার একটা কথা কই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনি যখন প্রথম বিয়ে করে বউটা নিয়ে আসছেন, তখনই কিন্তু বলছি যে বউয়ের আচরণটা ভালো না, আর ওই বউয়ের সাথে থাকতে থাকতে আপনার আচরণও খারাপ হয়ে গেছে। মাহফুজ, তুমি ভুলে যাও না, তুমি আমার ছোট বোনের জামাই, এই বাড়ির জামাই। তুমি এমন ভাবে কথা কইতাছো, মনে হইতাছে আমারে তুমি জ্ঞান দিতাছো। তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব না। ভাইজান, আমার জামাইরা অপমান করে একদম কথা বলবেন। তোর জামাই আমার অপমান করে কথা কইলো না? তোর জামাই আমার কুকুরের লগে তুলনা করলো না? হ্যাঁ, আর তুই দাঁড়িয়ে শুনতেছিস তোর ভাই অপমান করতেছে। আরে আপনি কেমন ভাই? হ্যাঁ কেমন ভাই আপনি, যে ভুন্ডে কোন এই বাড়ি থেকে চলে যেতে একবেলা তো খাওয়াইতেও পারলেন না। আর আপনার যে কি আমার টাকা পয়সা কম? আপনার টাকা দিয়া কেন ওর চিকিৎসা করতে হইব, সিজার করতে হইব? আপনার কত টাকা হয়ে গেছে? হ্যাঁ হইছে, টাকার বাহাদুরি দেখাইতেছো না? যাও নিজের বাড়িতে নিজের বউরে নিয়ে যাও, ওই জায়গায় চিকিৎসা করো। আমার বাড়িতে কোনো জায়গা নাই, বাইর হ। একদম ঠিক কথাই কইছো।
আমি এই বাড়ি থেকে চলে যাবো, যেইটা এই বাড়িতে আমার কোনো জায়গা নাই। এই বাড়িতে যেরকম তোমার অধিকার আছে আমারও অধিকার আছে। এখন তোমার বাপ মা নাই, তো এই বাড়ির মাথার উপরে আমার কোনো ছায়াও নাই। এই বাড়িতে আমি থাকতেও পারবো না। আমার সম্পত্তির উপরে বেঈমানরা থাকবো, এটা তুমি মাইনে নেবো না? আমার সম্পত্তি আমারে বুঝাই দাও। এই তোর কি সম্পত্তি? তোর কি সম্পত্তি? 2 টাকার সম্পত্তি। তোর বিয়ে দিতে যাইয়া আমার লাখ টাকা খরচ হয়ে গেছে, তোর সব সম্পত্তি ওই জায়গায় শেষ হয়ে গেছে। তোরটা তোর আমি বিয়ের সময় দিয়ে দিছি, তুই এখন বাদ যা। বাহ, ভালোই তো, সম্পর্ক ছিন্ন করতে খুব ভালোই পারো তুমি। দেখো, আমি তোমার মুখের কথায় কখনো শুনবো না, মানবো না। কাগজে দলিলে যেটা আছে সেটা আমারে বুঝায় দাও। ও বুঝছি, তার মানে এই বাচ্চা ভাইয়ের সামনে নেকা কান্না এগুলো দেখানো, আমার সংসার অশান্তি কইরা এখন সম্পত্তির ভাগ দিতে আইছো। স্বামীর টাকা ফুরাই গেছে, তাই জন্য ভাইয়ের কাছে আইছো দাও নিয়া কুড়াল নিয়া সম্পত্তি ভাগ করতে হইব না। বাইরে আমার বাড়ি থেকে। ভাইজান, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার আরো 4 পুরুষ, আগামী 4 পুরুষ খাইয়া ফুরাইতে পারবো না। কিন্তু শেফা এই বাড়িতে যতটুকু সম্পত্তি পায়, ওই সম্পত্তি আমি এই বাড়ি থেকে বুঝ জানিয়ে ওইখানে পাবলিক টয়লেট করবো। ঠিক আছে, এই জায়গায় তুই পাবলিক টয়লেট করবি না, পাবলিক টয়লেট করাই থাক, বাড়ি করা লাগবো না। সম্পত্তির ভাগ আমি দিমুনি, বাইরে আমার বাড়ি থেকে। ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ। শোনো, একটা কথা কই, এইভাবে মারামারি কাটাকাটি কইরা সম্পত্তি ভাগ বন্টন করা যাবে না। ওই মেম্বার চাচার কাছে চলো, মাতবরের কাছে চলো, আমরা আঙ্গ সম্পত্তি 2 দিনের মধ্যে এনতে ভাগ করে নিয়ে যাবো, নিয়ে এই জায়গায় পাবলিক টয়লেট কইরা পুরা এলাকার মানুষরে ফ্রি কইরা দিমু। এই বাড়িতে আর কোনোদিন আসবো না, চলো। কত বড় সাহস! হ্যাঁ, সম্পত্তির ভাগ চাই। কিছে বাবা? কি আর হইব? হ্যাঁ, নিচে তো চিল্লাচিল্লি কিসের? কি আর হইব আম্মা, ওই যে বোন আইছে তার জামাইরে নিয়া, প্রথমে মনে করছিলাম আইছে ভাইয়ের কাছে মনে ডেলিভারির টাকা পয়সা নিব, ডেলিভারি করাইবো। এখন তো দেখতেছি না ডেলিভারি না, আইছে আমার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। এইটা তো বোন না, এটা তো কাল নাগিনি। এখন বুঝছো তোমার বই নেহেনে কেন গণ গণ আইসা উঠে। আর এখন একটা পেট হইছে, এইটা হলো সু, বাইরে দেখাইবো। মামাই মনে কেউ বাইক নাইতাছে, এই সুযোগে যদি সম্পত্তির ভাগ নিতে পারি। হ্যাঁ, কি কস তুই? সত্যি বলছো মা? তুমি আমারে কি বলছিলা? আমার বোনের সাথে তুমি কিন্তু আচরণটা ঠিক করতেছো না, তুমি অন্যায় করতেছো। শোনো, আমি আর আমার মা মানুষের চেহারা দেখলে বুঝতে পারি যে তার ভিতরে কি হারামজাদাপনা আছে। তোমার বোন এই বাড়িতে আইসা কাল সাপের মতো তোমার সবল দিতে আসছে আর তোমার সিম্পেথি আদায় করতে আসছে, এবার বোঝো? শুন মা, তুই এত চিল্লাচিল্লি করিস না, তোর শরীরের জন্য ক্ষতি হইব। এখন বাবা শুনো, তুমি যেভাবে পারো তোমার বোনের হাতে 10-20 হাজার টাকা দিয়ে এই বাড়ির থেকে বিদায় করো। কারণ আমারও কিন্তু নাতি নাতনি আসতেছে। ওই অভিশাপ না হোক, ওই একটা কিছু কইরা তো বাচ্চাটা নষ্ট করে দিতে পারে। তুমি বুঝো না? এত সহজ না। ও যদি কোনো রকম কালু জাদু টুনা এগুলো করে আমার সন্তানের ক্ষতি হয়, আমি কি ওর সন্তানকে বাঁচায় রাখুম? ওরে সহ গলা টিপে মাইরা ফেলামু। ঠিক আছে, উত্তেজিত না, এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হইব। আমি তোমার মা পাশে আসি না, যত বুদ্ধি দিতে হয় আমি দিমু। তুমি জানো আমার নাম দুলারি, আমার বাপের নাম মাখন সরকার। আমার মেয়ের সংসার আগে, তারপরে অন্য সংসার, কথাটা মনে রাখো। তোমার যে বলছিলাম তোমার বোন রে বাইর করে দিয়ে আসছো? আরে না, কইছি তো বাইরে হয়ে যাইতে। ওর স্বামী কি কয় জানো? অট্টুকুনো দুধের বাচ্চা আমি বিয়ে দিছি, আমার চোখের দিকে তাকায় কয় এই সম্পত্তি ভাগ নিমু, প্রয়োজনে এই জায়গায় আমি টয়লেট বানামু, তবু এই সম্পত্তি আমি ছাড়ুম না। এই জন্য আমার কি জানি মনে হইতাছে ওরা কোনো প্যাচ খাটাইতেছে এই সম্পত্তি পাওয়ার জন্য। ওরা বড় কোনো চক্রান্ত চালাইবো। কোনো প্যাচ চলবে না। আমি থাকতে আমি বুক দিয়ে আগলিয়ে রাখুম এই সম্পদ আর আমার জামাই আর মেয়েকে। তুমি উত্তেজিত হয়ে না, নিচে যাও। আমি ওর না ঘরে যাওয়ার খাওয়ার সময় হয়েছে, ওর টাইমলি খাইতে হয়। চল যাও, আমি এদিকে খোঁজ রাখতেছি। যাও। মাথা যে কেন উত্তেজিত হইব না, ওই মাহফুজটাই যত শয়তান। আমার বোন তো শয়তানা ছিল না। শয়তানের সাথে বিয়া দিলে মানুষ শয়তানি হয়ে যায়। আল্লাহ জানে কি প্যাচ খাটাইতেছে। আচ্ছা, এই শোনো মেম্বার, কতক্ষণ হাঁটবো আমরা? রহিমের বউরে কিন্তু এইবার আইনা দেওয়াই লাগবে, কারণ রহিম যেইভাবে হাতে পায়ে ধরতেছে ওরে তো আমি ছাড়তে পারতেছি না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনাকে মাইয়া যেন, আপনাকে কি বলবো। কি রে মা, কি হয়েছে? চাচা, আপনি তো জানেন আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে বাড়িতে আমার তেমন আসা হয় না। আমার ডেলিভারির সময় হয়ে আসছে, এই তো আর কিছুদিনের মধ্যে বাবু ডেলিভারি হইব। প্রত্যেকটা মেয়ে তো তার বাপের বাড়িতে আইসে ডেলিভারি করে, তাই না চাচা? হ্যাঁ। তা আমি এই জন্যই আইছিলাম। আমার স্বামীর বাড়িতে তো জমি জমা টাকা পয়সার কোনো অভাব নেই।
তারপরও আমার ভাই যেহেতু এই বাড়িতে আছে, আমি ভাবছিলাম আমি এই বাড়িতে যাই ডেলিভারিটা করি। কিন্তু এই বাড়িতে আসার পরেই আমার যে ভাইয়ের শাশুড়ি মানে মাওইমা, সে তো বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে থাকতেছে। সে আবার আমার মুখের উপরে যা নাই তাই বলে অপমান করছে। কয় তুমি এই বাড়িতে থাকতে পারবা না, তোমার ডেলিভারি এই বাড়িতে হইব না, তোমার এই বাড়ির উপর কোনো অধিকার নাই। ভাবিও এসে যা না তাই বলে অপমান করছে। এমনকি আমার জামাইরে পর্যন্ত। একটা মেয়ে কি তার জামাইয়ের অপমান সহ্য করতে পারে? আপনি কোন মাত বসাসা? কেন কেন বুনে আইবো ভাইয়ের বাড়ি? হ্যাঁ অবশ্যই। এইখানে উনাদের সমস্যাটা কি? হ্যাঁ ওনাগো সমস্যা হলো আমার নাকি এই বাড়িতে কোনো অধিকার নাই, বিয়া দিয়ে দিছে, ঝামেলা মুক্ত। এখন আমি আর এই বাড়িতে আইতে পারবো না। এখন আমি আমার ভাইজানের কাছে নালিশ করছি, যেহেনে আমার ভাইজান আমার আর আমার স্বামীরে কোথায় ঘরে তুলবো, তুইলে আমাকে একটু ওরে একটু নাস্তা বাড়ি দেবো, থাকো আর না থাকে ওটা পরের হিসাব। তা না করে উল্টো আর আমাকে কইতেছি তোমরা বাড়িতে চলে যাও। চাচা এইটা কি হয় কন? এখন আমি চাইতেছি চাচা সমাধান। যেহেতু এই বাড়িতে আমার কোনো অধিকারই নাই, আমার বাপ মা মরে গেছে, তার মানে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে চাচা। এখন আপনি এই সম্পত্তি আমাকে ভাগ করে দেন, আমি যা পাবো আমার ভাগ করে দেন চাচা। মা তুই কান্দিস না, তুই কেন বুঝিস না? ওই যে রোমেলের শাশুড়ি, ওই শাশুড়ি আনছে না, পেশটা তো ওই জায়গায় লাগছে। কি কও মেম্বার? হ্যাঁ মাতবর চাচা শুনেন, আমার একটা কথা হইতেছে, আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই। ওর শখের জন্য আসছি, অপমানিত হইছি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু ও যেই সম্পত্তিটা পাইবো, আপনারা দায়িত্ব নিয়ে ওই সম্পত্তিটা ভাগবাটোয়ারা করে দিবেন। ওর যে বিটা বাড়ি আছে ওটার মধ্যে আমি একটা পাবলিক টয়লেট করবো। মেম্বার কি কও? এই ব্যাপারটা তো তুমি একা গিয়ে মীমাংসা করে দিতে পারো। আচ্ছা, ওখানে আবার আমার যাইতে হয়? তুমিও চলো। কারণ কি, শেফা এখন হইলো অসহায়, ওর ভাইয়ের বাড়ি আইছে, আর ওর ভাই কি শুরু করছে কও? চলো আমরা যাই, ওর সম্পত্তি কি আছে আমরা ভাগ করে দেই, সমস্যা আচ্ছা, কি? ঠিক আছে, আমি যাই বসে থাকবো, আমার সামনে তুমি মীমাংসা করে দিও। ঠিক আছে মেম্বার, চলো চলো। আমরা দুজনে মিলাই যাই। আচ্ছা চলো ঠিক আছে। চলো, এই সাবধানে। রুমেল কই? এই আসো সবাই। কাকারা আপনারা, আসসালামু আলাইকুম। আম্মা, মুন্নি একটু বাইরে আসো তো। কি ব্যাপার বাবা, ডাকছো কেন? আম্মা, ওই যে আমাদের এলাকার মাতবার সাহেব আসছে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই সাহেব? জি ভালো। আমার বাড়িতে কি মনে কইরে? আসলে আপা, বাড়িটা তো আপনার না, আপনার মেয়ের জামাই। ইয়ে মা, একই কথাই তো হইলো। মেয়ে আমার, জামাই আমার, আমাকেই বাড়ি ওই জেলাও হেই কদু। আসলাম হচ্ছে হলো আপনার জামাইর, ওরা ওদের ভাই বোনের সম্পত্তি একটু ভাগাভাগি করে দেওয়ার জন্য। সম্পত্তির ভাগাভাগি করে দিবেন মানে? মাতবার সাহেব, সম্পত্তির তো ভাগ হয়ে গেছে অনেক আগে। আমার আব্বা যখন বাইসে আসছিল তখনই তো সব কিছুর ভাগ বাটরা হয়ে গেছে, বিক্রি টিক্রি হয়ে গেছে। এখন যেটা আছে এটার মধ্যে তো ভাগ দেওয়ার মতো কিছু নাই। আর ওর ভাগ কেমনে দিমু? ওর তো বিয়ের সময় অনেক টাকা পয়সা খরচ করে ওরে বিয়ে দিছি, গহনাগাটি দিয়েছি। তারপরে মাঝে মধ্যেও যখন আসতো ওর পোশাক আশাক, ওর জামায়ের খরচপত্র সব কিছুই তো দিছি। আমি কষ্ট করে দিছি। বাপের সম্পত্তিতে বলতেই ভিটাটুকু আছে, এটার মধ্যে তো আর ওর ভাগটা কিছু নাই। ভাই সাহেব, তারপরও আমি কিন্তু আমার ছেলেই বলতে পারে না, আমার জামাইরে কিন্তু আমি বলছি আইসি যখন জিয়ারি ওরে 10-20 হাজার টাকা দেওয়ার জন্য। কারণ এই সময় মেয়েদের একটু ভালো মন্দ খাইতে হয়, আর টাকা হাতে থাকলে মনটা খুশি থাকে। দিমু তো, আমি কই নাই যে দিমু না। ওর যখন ডেলিভারি হইব 20,000 টাকা আমি দিয়ে দেবো। মাতবর চাচা, আমি কিন্তু ফকিন্নির পোলা না, আল্লাহর রহমতে আমার অনেক কিছু আছে। 10-20 হাজার টাকার জন্য আমি আমার শ্বশুর বাড়িতে আসি নাই। তো বাবা তুমি কি নিবেন লিগাইছো? আপনি যা নেওয়ার জন্য এই বাড়িতে আছেন, আমার স্ত্রী তা নেওয়ার জন্য এই বাড়িতে আছে। জামাই, আমার মারা এইভাবে কথা বলতে পারো না। আমার মা জানার জন্য আসছে মানে আমার বাপের কি সম্পত্তি কম আছে? আমার মা আমার ভালোর জন্য, আমার কাজে কর্মে হেল্প করার জন্য এই বাড়িতে এসে থাকে। আর মাতবর চাচা, আপনাকে ও বলি, এই কালসাপ বাড়িতে ঢুকছে ওই পেট দেখানোর ওসিলে নিয়ে যে ডেলিভারি করতে আসে। আসল উদ্দেশ্য ছিল তোমার বোনের এই বিশেষ সম্পত্তি হাতায় নেওয়া। কারণ আমাদের ভালো থাকা তোমার বোন আর বোন জামাই সহ্য হইতেছে না। ওর বাপের সম্পত্তিও নিব না, তোমার বাপের সম্পত্তি তুমি আনবা না। ওর বাপের সম্পত্তিতে ওর অধিকার আছে না। এই, তুমি কোনো কথা বলবা না। আমাদের মধ্যে কথা হইতেছে, তুমি পরের পোলাপনের মতো থাকবা। তুমি এবারে জামাই, তুমি কেন এত কথা কও? ভাইজান, মুখ সামলাই কথা বলো। হায় আল্লাহ, কিন্তু এই বাড়ির জামাই, তোমার বউ যে কথাগুলো আমার জামাইরে কইছে আর আমারে কইছে, তোমার তো একটু গায়ে লাগবে। আমি এই বাড়ি থেকে আমার সম্পত্তি না নিয়ে আমি কোথাও যাব না। তোর কোনো সম্পত্তি নাই। কি সম্পত্তি তুই নিয়ে আইছিস তাই মনে করিস না মাতবরের সামনে আমি মাথা নত করুম? আমি এই সম্পত্তি ভাগ দেবো না, কোনো সম্পত্তি নাই তোর। এই রুমেল মিয়া,
আমরা এইখানে আসছি তোমাদের পারিবারিক সালিশের জন্য না, আমরা এইখানে আসছি তোমাগো ভাই বোনের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য। শোনো মিয়া, বোনেরা সব সময় 3 ভাগের 1 ভাগ পায়, সেই সূত্রে তোমার কোথায় কতটুকু জমি আছে সেইটা বলো, আমরা সেইটা আমিন দিয়ে হিসাব করে মাপজব করে আমরা ভাগ বাট্টা করে দেব। ভাই সাহেব, আপনি বিশ্বাস করেন আমার জামাই মেয়ের কোনো জমি নাই, এই বাড়িটুকু সম্বল। তারপরে নতুন একজন আইতাছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আর কি থুইয়া গেছে, হ্যাঁ ভাবে মরার সময় তো যা ছিল বেচা কিনা তার চিকিৎসা করা হয়েছে, আর টাকাটা থাকে কোথার থেকে? কাকা বিশ্বাস করেন, আমার আব্বা যখন ছিল তখন আমি আমার বোনের জন্য যা রেখে গেছিল সব দিয়ে দিছি, আমার মার কানের দুল হাতের উলি সব দিয়ে দিছি। এখন এই বাড়ি ভিটা ছাড়া কিছু নাই। আর সত্যি কথা, আপনারা তো এলাকার মানুষ, আপনারা তো জানেন আমি কত কষ্ট করে এই সংসারটা আগলায় রাখছি। আমার আব্বার প্রত্যেক বছর মিলাদ দেওয়া লাগে, সেই মিলাদে কম টাকা খরচ, এই টাকাগুলো আমি কই পাইছি? এই সম্পত্তি যেটুকু আছিল, ঋণ আসিলাম, এই ঋণগুলো দিয়েছি। প্রতি বছর আব্বার মিলাদেই তো আমার টাকা সব ফুরাইয়া যায়। এখন আপনারা ইনসাফ করেন, আপনারা আমাদের মুরব্বী। মাতবর চাচা শুনেন, মানুষের মিথ্যা কথা বলার একটা সীমা থাকে, কিন্তু আমার ভাইজানের কোনো সীমা নাই। এই যে সে মিলাদের কথা বললো, টাকা ভাঙছে, আমি দাওয়াত পাই নাই জীবনে, আপনি পাইছেন? তুমি মিলাদের দাওয়াত পাইবা কেমনে? বাপ তো তোমার মরে নাই, বাবা মার মরছে। যার বাপ মানে সেই বুঝে। তোমার তো মায়া দয়া নাই, আমার বোনডারে জাদু টুনা মন্ত্র কইরা ভাইয়ের শত্রু বানাইতেছো, এটা ঠিক না, পাপ করতেছো পাপ। আমার আব্বার মিলাদ আমি দিছি, আপনি তো জানেন শুক্রবারে জুম্মার দিন আমি 2 কেজি বাতাসা কিনা আমার আব্বার নামে মসজিদে মসজিদে মিলাদ দিছি। রুমেল মিয়া, অতি উত্তম কাম করছো। আমরা একটু কম বেশি জানি যে তোমার বাপের নামে তুমি কি খরচ করো, তাছাড়া আমরা আরও জানি তোমার বাপ দাদার কোথায় কোথায় কি সম্পত্তি আছে। আচ্ছা শেফা, তুমি বলো তো কোথায় কোথায় কতটুকু সম্পত্তি আছে? চাচা, যে বাড়িতে এখন বসে আছি, এই বাড়ির মধ্যে, এই বাড়ি সহ 2.5 বিঘা জমি আছে। পুকুর পাড়ে প্রায় 3.5 বিঘা জমি আছে, ওইখানে ভাইজান মাছ চাষ করে। তারপরে আমাকে একটা কোকা কোলার কোম্পানি আছে, ওইখানে আমাকে জমি আছে, ওইখানেও প্রায় 3.5 বিঘা জমি আছে। তারপরে উত্তরের মাঠে ওইখানে প্রায় 7.5 বিঘা জমি আছে। আরো কিছু টুকটাক জমি আছে ছোট ছোট মাঠের মধ্যে, হিসেব আমি জানি না। আরেকটা আছে বললা না, কলা বাগানে যে 9 কাঠা জমি আছে, ওইটা তো আমার টাকা। আমি কি দিয়ে কিনছি শুনবা? হাঁস পালি, মুরগি পালি, ওই ডিম বিক্রি করি, সেইটা দিয়ে কিনা দিছি আমার মেয়ের ভবিষ্যতের জন্য। মাতবর চাচা দেখছেন, আমার বোন জানে না কতটুকু সম্পত্তি আছে, কিন্তু তার শাশুড়ি কিন্তু ঠিকই জানে। হ্যাঁ জানে, এটা আমার মা, তোমার বোন জানার কথা না। আমার মা আমার হেল্পিং হ্যান্ডের জন্য এখানে থাকে, আমার মা জানবো না? আর তুমি জামাই জামাইয়ের মতো থাকো, আমাদের পরিবারের মাঝখানে তুমি কথা বলার কে? তুমি কথা বলার কে? আমি এবারের বউ। তুমি এইবারে বল, আমি এইবারে বে। এই চুপ থাকো, মাতবর চাচা লগে আমার কথা আছে। মাতবর চাচা, আমার কোনো জায়গার মধ্যে কোনো দাবি নাই। আমার বউ 3 ভাগের 1 ভাগ সম্পত্তি পায়, যতটুকুই পায়, আমার সব সম্পত্তিতে দাবি নাই। এই যে ভিটা, এই ভিটার মধ্যে আমার দাবি আছে, এনে আমি পাবলিক টয়লেট করব। আচ্ছা আপা, আমি একটা কথা ধরতেছি। আপনি একটু আগে বললেন কলা বাগানে আপনি মুরগির ডিম, হাঁসের ডিম, তারপরে ছাগলের দুধ বেচে আপনি ওগুলা কিনছেন। মুরগির ডিম আপনি কোথায় পাইলেন? আর ডিম বেচে আপনি ওই সম্পত্তি কিনছেন? রুবেলের বাপ দাদার সম্পত্তি কোথায় কোথায় কি কি আছে আমরা তো কম বেশি একটু জানি, কি কও মেম্বার? আচ্ছা যাই হোক, সেগুলা সব বাদ দেন। এখন রুমেল, বোনেরা সব সময় 3 ভাগের 1 ভাগ পায়, সেই সূত্রে আমি চাইতেছি সেগুলা সুন্দরভাবে যদি তুমি দিয়ে দাও তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। আমি আমিনরে খবর দেই, আমিন আইসা যেখানে যেখানে সম্পত্তি আছে মাপজোপ দিয়ে সেভারে 1 ভাগ দিয়ে দাও, তাইলেই তো ঝামেলা শেষ হয়ে গেল। আর যেহেতু এই সম্পত্তির কাগজপত্র দলিল এখনো তোমার বাবার নামে, ওই কাগজপত্রগুলো আমাদের সামনে আনো, আমরা দেখি কোথায় কি আছে। কাগজপত্র নাই, কোনো কাগজপত্র নাই আম্মা। ওইবার ওই যে শীতের সময় নাকি বর্ষার সময় বিদ্যুৎ চমকায় আমাদের রান্নাঘরের উপরে পড়লো না, রান্নাঘর পুরা তো ছাই হয়ে গেল। সব দলিলপত্র না কি জানি কয় কাগজপত্রের মধ্যে আসিল, কাগজপত্র তো কিছু নাই, সব পুরা ছাই হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে দলিলপত্র তোমরা রান্নাঘরে রাখছিলা। আচ্ছা যাক, ভালো কথা, দলিল পুড়ে গেছে, অসুবিধা নাই, দলিল আবার উঠানো যাবে। ঠিক আছে মাতবর সাহেব, আমরা যা বুঝার সবকিছু বুঝতে পারছি। এখানে আসার আগে সব আটগাট বাইধে আপনার কানে যে পরাপানি ঢাইলে আসছে সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারতেছি। সম্পত্তি যদি ভাগ করতেই হয় ইনসাফ মতো বিচার করতেছে, ইনসাফ মতো এই বিচারটাও কইরা যান
যে আমার ননদরে বিয়া দেওয়ার সময় যে পরিমাণ টাকার গয়নাগাটি গেছে, খাওয়ান খরচ গেছে, বর্তমানে গয়নার ভরি কয় লাখ টাকা ভরি সেই হিসাব করে, খাওয়ান খরচ হিসাব করে, ওই যে ব্যবহার দিছি আমরা 35টা শাড়ি সব হিসাব করে দিয়ে আমাদেরকে যাবে। তারপরে লেখাপড়া করাইছে আমার জামাই, সব হিসাব নিকাশ কইরা যে পরিমাণ টাকা হবে ওই পরিমাণ টাকা কাইটটা বাকিটুকু আমাদেরকে দিয়ে দিই। আচ্ছা, টাকাগুলা কই থেকে আসছিল? এই যে আমার বউরে যখন বিয়ে দিছে, এই টাকাগুলা কি আপনার বাপের বাড়ি থেকে আসছিল? আপনার মাই দিয়া গেছিল? আমার বাপের বাড়ি থেকে না আসুক, আমার জামাইতে 2 ভাগ পাবে। আচ্ছা তোমরা থাক, আমার বোনের সাথে আমার কথা কইতে দাও। তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা ঝগড়াঝাটি করো না। ও বোন, বোন রে টাকা, এই দেখ তোর বড় ভাই, আমার মুখের দিকে তাকাবি না। ও বোন, তুই কি ভুলে গেছিস? তুই যখন ছোট্ট আছিলি তখন মা অসুস্থ হয়ে যায়, মা মইরা গেল, মারে কবর দিলাম। বোন রে, তুই মারে চিনতিস না, বাপরে চিনতিস না, আমার বুকের মধ্যে খালি খেলা করতিস। তুই পুকুরে পইরা যাবি বইলা আমি সারাদিন আমার বুকের মধ্যে করে রাখছি তোরে, আমার ছোট বোন। ও বোন রে, মায়ে যেটা করে নাই আমি করছি, বাপে তোর জন্য যেটা করে নাই আমি করছি। আমি তো তোর দুনিয়া আছিলাম, আর এখন এই পরের পোলা তোর জীবনে আসার পরে তোর ভাইয়ের লোক এমন করতে পারলি। তখন যদি আমি না থাকতাম তাহলে তোর কি হইতো? আর এই পোলার লগে তো আমি তোরে বিয়া দিছি। বোন রে, ভাইয়ের এত ক্ষতি করিস না বোন, আমার তো এই সম্পত্তিটুকু ছাড়া কিছু নাই। দেখ তোর যেই জায়গায় বিয়া দিছি তাতে তো অনেক সয় সম্পত্তি আছে, তোর তো কোনো কিছুর খাওয়ানোর, থাকনের, পরনের অভাব নাই। কিন্তু তোর এই ভাইরা ক এই সম্পত্তিটা কই রাখা, ওই মাছগুলা যদি বিক্রি না করি আমি তো না খায়া মইরা যাবো রে বোন। আমার এত বড় সর্বনাশ করিস না বোন, আমার এত বড় সর্বনাশ করিস না। ভাইজান, এই বাড়িতে আমি সম্পত্তির লোভে আসি নাই, আসছিলাম প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার প্রথম সন্তান যখন জন্ম নিব তার বাপের বাড়িতে যেন তার প্রথম সন্তান হয়। আমিও তো সেই স্বপ্ন নিয়ে বাড়িতে আইছিলাম। আমার মা বাবা সবাই অনেক আগে মরে গেছে, কিন্তু বাপ সমতুল্য তুমি আছো। ভাবিনি তো আমি মা সমতুল্যই দেখতাম, কিন্তু তোমরা কেউ আমারে মনে রাখো না, তুমি আমারে পরবনাই দিলা। আরে তুমি যদি কও বই দিয়া তোর কইজাটা কাটতে আমার হাতে তুলে দে, আমি তো তা করতেও প্রস্তুত। আর আমি তোমার বোন, আমি সামান্য কয়দিন তোমার বাড়িতে থাকবো অতিথি হইয়া, সেই থাকার জন্য এই বাড়িতে আমার কোনো অধিকার নেই? আমি কি আমার নিজের রক্তের ভাইয়ের কাছে থাকতে পারবো না? সামান্য কয়টা দিন আমি কি এই বাড়িতে খাওয়ার জন্য আসি? আমি এই বাড়িতে আসি তোমারে দেখার জন্য। আমার রক্তের যদি কেউ থাকে সেটা হইলে তুমি। ভাই বোনের ভালোবাসার উপরে আর কোনো কিছু আছে দুনিয়াতে ভাইজান? আর তুমি কি না নিজের বোন রে চলে যাইতে কও? আমি চলে যাবো ভাইজান, এই বাড়িতে থাকা খাওয়া আর টাকার জন্য আসি নাই, চলেই যাবো। মাতবর সাহেব, আমি আমার যত সম্পত্তি আছে সব বাইরে দিয়ে গেলাম, কিন্তু একটা কথা, আর কোনোদিনও এই বাড়িতে আর আমি আসবো না। আমার এই মুখ কোনোদিন আর তোমরা দেখবে না। তোমরা ভালো থাকো। মাহফুজ চলো। দাঁড়াও শেফা, রুমেল, সারা জীবন দেখে আসতেছি ভাইরা কখনো স্যাক্রিফাইস করে না, বোনরাই করে। আরে তোমার মার পেটের বোন, দেখছো তোমার কয়টা কথাই তোমার বোন সব কিছু ছেড়ে দিবে। আরে বোনটা আসে তোমারে দেখতে, সে তো সারা জীবন থাকতে আসে না। বোন আসে ভাইয়ের বাড়ি, ভাইয়ের কাছে একটু শান্তি পায়, হ্যাঁ 2-4 দিন থাকে, ভাইয়ের সাথে একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে থাকে, আবার যায় চলে। এইটুক যদি তোমরা মাইনা নিতে না পারো তাহলে সেই বোন তো সম্পত্তির ভাগ ছাড়বো না। মাগো, আসলে তোমার মনটা অনেক বড়, তোমারই তো ভাই, এই সয় সম্পত্তি যদি তোমার ভাইস্তা হয় বা ভাস্তি হয় তারা যদি খায় তুমি তৃপ্তি পাইবে না?
আর তুমি জানাইবে না তোমার ভাইয়ের বাড়িতে, তুমি অবশ্যই বেড়াইতে আইবে, থাকবা যাবা, এই যে তো সম্পর্ক। ভাই বোনের কখনোই বিচ্ছিন্ন হয় না রে মা। আর আপা আমার একটা কথা, যেহেতু শেফা এখন এই অবস্থায় শেফারে এই বাড়ি থেকে যাইতে দিয়েন না। না না, এই বাড়িতে যদি আমার বাচ্চা ডেলিভারি হইতে পারে তাহলে আমার ননদের বাচ্চা ওই বাড়িতে আদর যত্নে আমার বাচ্চার মতোই থাকবে, ডেলিভারি হবে, ওর কোনো অযত্ন হতে দিব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আচ্ছা মাতবর সাহেব শুনেন, আমার কিছু কথা আছে। আমার স্ত্রী তার বাইরে তার সকল সম্পত্তি দিয়ে দিছে, তাতে আমার কোনো কথা নেই, কিন্তু তারা যদি নেক্সট টাইম কোনো সময় আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু সত্যি আমি এই বাড়িতে পাবলিক টয়লেট করি। ভাই তুমি আমার ভাই, আমি কোনোদিনও এই বাড়িতে তোমার জামাই মনে করি নাই। যা হওয়ার হয়ে গেছে। আমার বোন, আমার বউ, আমার শাশুড়ি, তুমি কেউই আমার আলাদা চোখের না। মাতবার সাহেব, আমার বোন এই বাড়িতেই থাকবো যতদিন পর্যন্ত না আমি মামা হইতাছি। আমার বোন এই বাড়ি থেকে কোথাও যাইবো না, এটা আমার অনুরোধ। যদি রাগ করে চলে যায় তাইলে মনে করব সে অভিমান করে চলে গেছে, ভাইরে ভালোবাসা যায় নাই। অথবা আমার একটাই কথা, আপনারা সবাই আমার বোনরে এই কয়টা দিন আমার বাড়িতে আমাদের লগে থাকতে কন। আমিও একটু আপনার সাথে দুষ্টামি করলাম ভাইজান, রাগ করেন না। আপনি দোয়া করেন আমার দুইটা নাতি নাতনি যাই হোক ঠিক মতো যেন আল্লাহ পাকে পৃথিবীর মুখ দেখায়। মাশাআল্লাহ, এরকম হাসি মুখ আমরা সব সময় দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।